রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। গোটা বিশ্বে জীবনে অন্তত 2টি লাইন কবিতা লেখেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। সহজে বলতে গেলে কবিতার সংজ্ঞা একজন অনুভূতিশীল মানুষ তার আবেগ, চিন্তন ও মনন সমর্পণ করে শব্দচয়ন ও বপন করেন, এক ছান্দনিক বিন্যাস নির্মাণ করেন, সেটাই হয়ে ওঠে কবিতা। ভলতেয়ার বলেছিলেন, কাব্যের সবচেয়ে বড় গুণ অল্প কথায় অনেক বেশি মনের ভাব প্রকাশ করা যায়। আবার রিচার্ড রাওয়েল তো আরও এক ধাপ এগিয়ে বলেছেন, হৃদয় বস্তুটি দেহে যথাস্থানে না থাকলে কবি হওয়া যায় না। জন কিটস বলেছেন, পৃথিবী নিজেই একটা কবিতা, যার শেষ নেই। রবীন্দ্রনাথ বলেছিলেন, কাব্যরস আস্বাদনে পাঠকদের অত্যন্ত বেশি যত্ন করা ও আবিষ্কার করা সত্যকারের আনন্দ। এই কথাটি কিন্তু ডক্টর নাথের জীবনে 100% মিলে গেছে। টুকিটাকি সাহিত্য চর্চা, বন্ধুদের আবদার মেটাতে কিছু লিখে দেওয়া, এসবের মধ্যেই স্ত্রী ও পুত্রের উৎসাহে নতুন করে কাব্যচর্চায় মন। নদিয়ার ভূমিপুত্র ডক্টর স্বপন কুমার নাথ ইংরেজি ভাষায় স্নাতকোত্তর। ইতিমধ্যেই দ্বিভাষিক কবি হিসেবে ডক্টর নাথ জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। ক্রিটিক প্রেস জার্নাল ডক্টর নাথকে ইন্ডিয়ান অথর হিসেবে ঘোষণা করেছে। ডক্টর নাথের 2টি কবিতার বই, দ্য পোয়েট্রি অফ আর্থ ও ফায়ার অ্যান্ড অ্যাসপিরেশন, প্রকাশিত হয়েছে ইংরেজিতে। বাংলায় প্রকাশিত হয়েছে একটি গল্পের বইও। দিগদর্শন ইউটিউব চ্যানেলে মুখোমুখি শিক্ষক কবি ডক্টর স্বপন কুমার নাথ। অ্যাকচুয়ালি পেশা এবং নেশা, এই দুটো জিনিস কিন্তু একে অন্যের সাথে সম্পৃক্ত। মানে যেটা আমার পেশা, মানে শিক্ষকতা, পড়ানো ছাত্রদেরকে, এদেরকে পড়াতে পড়াতেই তো মানে বিভিন্ন সময় দেখা যায় এদের ছাত্রদের মধ্যে থেকেই অনেক ক্রিয়েটিভিটি দেখা যায়, যেগুলো ওরা, এমন অনেক ছাত্রকে দেখি যারা পড়তে পড়তে হয়তো তার সাবজেক্টের প্রতি তার হয়তো সেই পারদর্শিতা দেখাতে পারে না, কিন্তু অনেক বিষয় দেখি তার একটা আলাদা আগ্রহ বা ইন্টারেস্ট রয়েছে। এগুলোকে যখন আমরা ভাবি বা আমার মনে হচ্ছে যে আচ্ছা ওর এই ব্যাপারটাকে তো আলোকপাত করা যায়, তাই আমি যখন পড়াতে বসি, কোনো ছাত্রকে বা ক্লাসে পড়াই, আমি অনেক ফিজিক্যালি চ্যালেঞ্জ ছেলেদেরকেও দেখি, আমি তাদের সাথে খুব বন্ধুর মতো মিশি। আমি দেখি ওদের মধ্যে, ওদেরকে যখন আমি একটা গুরুত্ব দিই, ওদের মধ্যে অনেক সময় অনেক ভালো কিছু বেরিয়ে আসে। এবং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমি যখন প্রথম শিক্ষকতা পাই, আমি একটি ছেলে মানসিক প্রতিবন্ধী, খানিকটা, ও ক্লাসে কারোর সঙ্গে মিশত না এবং যার ফলে ক্লাসে একাই থাকতো। হঠাৎ একদিন টিচার্স ডেতে একটা অনুষ্ঠান হয় বলে ছাত্ররা বলছে আমরা একটা অনুষ্ঠান করবো, সেখানে আমি একটা স্যারকে আমরা যে কথা বলবো তার মধ্যে একটা ঘোড়ার যাওয়ার শব্দ থাকে, ঘোড়া যাবে। স্যার বলছে আমরা ঘোড়ার শব্দটা কী করে করবো, আলোচনা চলছে। আমি বসে আছি, এবং তোরা কী অনুষ্ঠান করবো? স্যার আমরা আমাদের এই পটভূমিকার মধ্যে একটা ঘোড়ার আওয়াজ শোনা যাবে। তখন দেখি ওই ছেলেটি যে ওদের সঙ্গে মিশতে পারেনি, আলাদা বসে রয়েছে, হঠাৎ এই কথাটা শুনে হঠাৎ দেখি আমাদের এটা একটা ঘোড়ার আওয়াজ শব্দ। তাকে দেখি ওই ছেলেটি ওই দুটো আঙুলের দুটো হাতকে এইভাবে ঘোড়ার শব্দ করছে, অবিকল ঘোড়ার শব্দ। আমরা কি বলে, মারাত্মক, কিন্তু ভালো শব্দ করছিস, এটা শিখেছিস? পাখি রয়েছে। হ্যাঁ, তাহলে আমি ওকে নিয়ে একটা গল্প লিখলাম, যে যাকে আমরা কখন লক্ষ্য করিনি সেও কিন্তু একটা সৃষ্টি উন্মাদনায় রয়েছে, সে ঘোড়ার শব্দ করল। এটা আমাকে হট করলো, আমি ওখানে একটা গল্প লিখলাম। তা অর্থাৎ আমি আমার পেশা পড়ানো, এই পড়ানোর মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু আসে, যে ওদের ছাত্রদের মধ্য থেকে, যেগুলোকে লেখনীর মধ্যে আমি নিয়ে আসি, কখনো গল্পের ছলে, কখনো কবিতার মাধ্যমে। তাই আমার কাছে পড়াতে মানে লেখা বা
তাদেরকে নিয়ে কিছু বলা, এটাই এক পরবর্তীকালে আমার একটা নেশার মধ্যে হয়ে দাঁড়িয়েছে। এবং পরবর্তীকালে এটাই নাকি পরবর্তীকালে অনেকেই বলছে আপনি তো ভালো লিখছেন কবিতা, ভালো কবিতা লেখা, গল্প লিখছেন, কিন্তু আমার কাছে আমি ভালো লিখছি এটা আমি ভাবতেও পারিনি। আমি জানি যে আমার কিছু অভিজ্ঞতা আমি লিপিবদ্ধ করছি, সেগুলোকে যখন আমি কয়েকজনের কাছে পাঠালাম, প্রথম ফেসবুকে দিলাম একটা প্রসঙ্গে একটা গল্প লিখে দিলাম, অনেক কবিতার চাইতে গল্পটা প্রশংসা পেল, অর্থাৎ মানুষকে স্পর্শ করলো আমার এই কথাটা। চ্যালেঞ্জ ভাবছি আর মধ্যেও লুকিয়ে রয়েছে একটা সৃষ্টির কোনো রহস্য, তার মধ্যে যদি সেটা তাকে জাগিয়ে দেওয়া যায়, সেও কিন্তু ওখান থেকে একটা সৃষ্টি করতে পারে। তাই আমরা নেশা পেশা এই দুটো আলাদা করা যায় না, এটা আমি মনে করি না। পেশার মধ্যেই নেশাকে রাখা যায়। তাই আমার এই লেখনী আপনার বলতে ভালো লাগছে যে আমার প্রায় 975টা কবিতা লেখা হয়েছে, আর 25টা কবিতা লিখলে আমার 1000 কবিতা হবে। আমি লেখার সময় কিন্তু ভাবিনি যে আমার 100টা কবিতা লিখতে পারবো, কিন্তু কখন যে আনমনে লিখতে লিখতে লেখা কবিতা হয়েছে বা কবিতা হয়নি সেটা পাঠক বলবে। আমি তো বলতে পারি না যেটা কবিতা হয়েছে, কবিতা তো পাঠক বলবে, পাঠকের শেষ কথা। যেমন মাইকেল বলতে পেরেছিলেন যে উনি বুঝতে পেরেছিলেন, উনি কথিত যশা একজন কবি, উনি বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি যেখানে আমাকে সমাধি দেওয়া হবে মানুষ একবার দাঁড়িয়ে যাবে আমাকে দেখে। অর্থাৎ উনি কতটা উপলব্ধি করতে পেরেছিলেন তিষ্ঠক্ষণকাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। সময়কে ধরতে পেরেছিলেন যে আজকে যারা আমাকে চিনছ না তারা পরবর্তী প্রজন্ম আমাকে চিনবে। অনেক আগেই জন্মেছেন উনি। অনেক আগেই জন্মেছেন, এই যে ব্যাপারটা, তা ওটা আমাকে খুব হন্ট করে। তাই আপনার এই প্রশ্নটা আমার অত্যন্ত উপযোগী প্রশ্ন, এবং এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আমাকেও আন্দোলিত করে যে আমাকে অনেক আমার কলিগরাও বলেন সম্ভবত সময় কখন পাবো। আমি তো তোমাদের সঙ্গে শিক্ষক রূপে আমি তোমরা যখন চা খাচ্ছিলে, আমি সেদিন চা খাইনি, তোমাদের ওই চা খাওয়া নিয়ে একটা কবিতা লিখলাম। বলে আমি পাঠ করুন তো, আমি টিচার সঙ্গে পাঠ করলাম। বললাম বাহ, আপনি আমাদের সকল অভিব্যক্তিকে দিয়ে একটা কবিতা করলেন। আমি বললাম সাহিত্য মানে কি, কবিতা মানে কি, প্রতিদিন ঘটে যাওয়া যে আমার দৈনন্দিন জীবনের যে ঘটনাগুলো, সেই ঘটনার প্রবাহকে আমরা যখন খাতা কলমের মাধ্যমে আমরা সাহিত্যের আকার দিই, সেই তো সাহিত্য। সাহিত্য তো অন্য বঙ্গগ্রহ থেকে আসা কোনো বস্তু নয়। আমাদের দৈনন্দিন জীবনে যে প্রাত্যহিক ঘটনাগুলো ঘটছে, প্রতিনিয়ত আমাদের সঙ্গে লড়াই করে চলছি আমরা, তারই একটা লেখা, সেই লেখার মধ্যে দিয়েই সাহিত্যের প্রকাশ। বাঙালি সম্বন্ধে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে একসঙ্গে বাঙালি থাকলে পরে দলাদলি করবেই। 2 নম্বর হচ্ছে যে বাঙালি যেখানে থাকবে সেখানে কবিতা লিখবে। কবিতা লেখা একটা ছোঁয়াচে রোগের মতোই থাকে। যৌবনের শুরু থেকে কেউ একটা কবিতা লেখেনি 1 লাইন, এ কথা বিশ্বাসযোগ্যতার জায়গায় নেই। কেউ না কেউ কিছু না কিছুভাবে নিজের গোপন অনুভূতি, অভিব্যক্তি, এগুলো কিন্তু প্রকাশ করেছে। বাঙালির রক্তেই কবিতাটা রয়েছে। সেখানে দাঁড়িয়ে এই যে কাব্যচর্চার ব্যাপারটা, তার সঙ্গে তো মাতৃভাষা বাংলা ভাষার একটা দখল না থাকলে কবিতার অনুভূতিগুলো, আপনি শব্দ চয়ন এবং বপন, এই দুটো কাজ করতে গেলে তো বাংলা সাহিত্য চর্চার জায়গায় ভাষাটাকে একটু জানতে হবে। আজকের যে প্রজন্ম, তারা কি তাদের জীবনের লড়াইয়ের জন্য একাডেমিক কোয়ালিফিকেশনের পাশেই ভাষা চর্চার করার প্রবণতাটা কি কমে যাচ্ছে? হ্যাঁ, এবারে সে অর্থে আমি আপনাকে এটা খুব দুঃখের সঙ্গে বলতেই হয় যে সেই অর্থে যে বাংলা চর্চা বা সাহিত্য চর্চাটা অনেকটাই কমে গেছে। তবে কমে গেছে, এবং আমি কমে গেছে বলেই যে আমি আমার কাছে এটা মনে হয় না যে এই কমে যাওয়াটা আমাদের কাব্যচর্চার ব্যাঘাত ঘটবে। কারণ আমার মনে হয় যে একটা ঘাসকে যখন আমরা ইট চাপা দিয়ে রাখি, আবার একটুখানি ইটটা সরে গেলে সেখান থেকে আবার দুব্বা ঘাস গজিয়ে ওঠে। তাই কাব্যচর্চাটা অনেকটা, আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন না, আমাদের প্রত্যেকের মধ্যে একটা কাব্যিক মনোভাব বাস করে, কবিত্ব বাস করে, আর গায়কী সত্ত্বেও আমাদের মধ্যে রয়েছে। আমরা দেখুন অনেক সময় বাথরুমে গিয়ে গুনগুন করে গান গাই, আদৌ কিন্তু আমরা নিজেরা কখন গান গাইতে বলে গান গাই না, কিন্তু অজান্তে সে কিন্তু বাথরুমে গান গাইছে। এই গায়কী সত্ত্বটাও মানুষের মধ্যে রয়েছে। তাই যদি আমরা দেখি অঙ্কের হিসাবে, তাহলে সাহিত্য চর্চা কাব্য চর্চা কমেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আজকের যুগের ছেলেরা এতটাই কম্পিউটারাইজডভাবে চলে, ডিজিটালাইজডভাবে নিজেদেরকে জীবনটাকে নিয়ে গেছে,
ওরা অনেক ধরুন এখন অনেক কবিকে দেখি তারা হোয়াটসঅ্যাপেও তারা কবিতা লিখে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমি বলি আপনারা ওটাকে বাড়িতে পাণ্ডুলিপি করে রাখছেন, বলছে সময় নেই। অর্থাৎ কবিও কিন্তু তার লেখা পাণ্ডুলিপি করছে না, সে হোয়াটসঅ্যাপে রেখে দিচ্ছে। কখনও যদি হোয়াটসঅ্যাপটা তার কিছু হয়ে যায় তাহলে তার কবিত্বটা কিন্তু তার ওই লেখাটা হারিয়ে যাবে। তাই আমাদের এই নিজেদের তাগিদেই, নিজের অস্তিত্বের তাগিদেই আমাদের কাব্যচর্চা করে যেতে হবে, এবং সে অর্থে কাব্যচর্চা কমে গেছে আপেক্ষিকভাবে অবশ্যই মনে হয়। কিন্তু আমি যখন কোনো গ্রামে গঞ্জে আমি অনেক সময় গিয়ে দেখেছি, প্রত্যন্ত গ্রামেও কেউ দেখি সাহিত্য চর্চা চলছে, সেখানকার ছেলেরা কবিতা লিখছে, প্রবন্ধ লিখছে, উপন্যাস লিখছে। আমি ভাবতে পারি না, মানে আমি গত বছর আমি মুর্শিদাবাদে একটা অঞ্চলে গেছিলাম, গিয়ে আমি সেখানে একটা প্রত্যন্ত গ্রামে একটা অনুষ্ঠান হয়েছে, যে ওই যে অংশগ্রহণটা ওদের অনুষ্ঠানটার নাম দিয়েছিল ঘুরতে ঘুরতে, মানে ঘুরতে ঘুরতে অরণ্যের কবিতা। ঘুরতে ঘুরতে অর্থাৎ একটা জঙ্গলের মধ্যে কয়েকজন কবি মিলে একটা কবিতার আয়োজন করা হয়েছে। আমি সেখানে দেখলাম বেশ কিছু 11-12 পড়া ছেলে, ক্লাস 9-10 পড়া ছেলে, এবং একটি ছেলের নাম আমার খুব মনে আছে, রিয়াজউদ্দিন মণ্ডল, ক্লাস 11 পড়ে। ও একটা কবিতা আমাকে নড়িয়ে দিয়েছে। আমি বলছি তুই এত ভালো কবিতা লিখিস এই প্রত্যন্ত মুর্শিদাবাদে বসে, এটা আমাকে নড়িয়ে দিয়েছে। মানে এছাড়া 11 পড়ে, তো আমাকে বলে স্যার আপনি আমাকে বললেন, আমার খুব ভালো লাগলো। আমি তোর মতো কবিতা লিখতে পারলে আমি ধন্য হতাম। ও খুব আমাকে বলে, আমাকে প্রণাম করে বললো স্যার আপনার এই কথা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাও। না না, তোকে উৎসাহ দিচ্ছে, এটা বাস্তব, তোর এই কবিতাটা আমাকে নড়িয়ে দিয়েছে যে একাদশ শ্রেণীর ছাত্রের মধ্যে এতটাই সাহিত্য চর্চা, এতটাই কাব্য চর্চা, এবং এতটা ওকে মানে ও মননে ভাবে আমাদের যে গভীরভাবে আমাদের ক্ষত তৈরি হয়েছে সমাজে, সমাজের যে ক্ষতটা চারিদিকে ছড়িয়ে রয়েছে, বিশেষ করে আজকে আমাদের যে মানে সমাজ পশ্চিমবঙ্গে যে অবক্ষয় বিভিন্ন দিকেই, সে অবক্ষয়ের আমি না বললেই বলছি না পরিষ্কারভাবে, সেই অবক্ষয়ের যে ওই একটি একাদশ শ্রেণীর ছাত্রের মধ্যে ঢুকেছে, এটা আমাকে কিন্তু খুব মনে হচ্ছে না কাব্যচর্চা। এটা একটা আশা এবং এটা একটা যাকে বলে উৎসাহ। আমি যদি সে উৎসাহ হারাচ্ছে, যার ফলে আমি একটা কবিতার বই লিখলাম ওকে লক্ষ্য করে, কবিতার গ্রন্থের। আজকে এই বইটা আমি দিলাম আমার একজন সহৃদয় বন্ধুকে এখানে, আলোর অভিমুখে। ওকে লক্ষ্য করে কবিতাটা, আমার বইটার নাম লিখলাম আলোর অভিমুখে। আমরা আলোর অভিমুখে এখনো রয়েছি। ছোট ছোট আর দুটো প্রশ্ন করব। একটা প্রশ্ন হচ্ছে, ধর্মীয় জায়গা থেকে সারা পৃথিবীতেই বলবো, আমি ছেড়ে দিন, আমি আমাদের রাজ্যের কথায় চলে আসি। আমাদের এখানে কিন্তু ধর্মীয় দিকে, রাজনীতির জায়গায় দাঁড়িয়ে, সংস্কৃতির জায়গায় দাঁড়িয়ে একটা প্রবল ব্রাহ্মণ্যবাদ কাজ করছে, যেখানে উচ্চবর্ণের সংস্কৃতি চর্চা, উচ্চবর্ণের রাজনৈতিক চর্চা, এই ব্যাপারগুলো অনেক বেশি করে কিন্তু তুলে ধরা হয়। কিন্তু আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন লিখছেন, তখন আমরা কিন্তু পাচ্ছি দীনবন্ধু মিত্রকে নীলদর্পণ লিখতে, আমরা কিন্তু সেই সময়ও পেয়েছি মুশারফ হোসেনকে জমিদার দর্পণ লিখতে। কিন্তু আজ বাঙালি নীলদর্পণ হয়তো বলতে পারবে, আনন্দমঠ বলবেই, কিন্তু জমিদার দর্পণ যে মুশারফ হোসেন লিখেছেন, তিনি যে একজন সাহিত্যিক ছিলেন, সে ধারণাটা কিন্তু নেই। কিন্তু সেই ব্রাহ্মণ্যবাদের জায়গা ধরে তা আজকেও কি সেই চর্চাটা হয়ে আসছে, সেই ওপরতলার উচ্চবর্ণের মানুষদের কক্ষিগত হয়ে থাকছে সংস্কৃতি, না আস্তে আস্তে পাল্টাচ্ছে? তা এই প্রশ্নটা অনেক সময় অনেক জায়গায় করে, কিন্তু আমার মনে হচ্ছে যে সেই যে ভাবনাটা, যে এটা ব্রাহ্মণ্যবাদ বা তাদের মধ্যে থেকেই প্রাধান্য থাকবে, তারাই সাহিত্য চর্চা করবে, তারাই বিজ্ঞান চর্চা করবে, প্রচারটা পায় তারা বেশি, এটা মনে হয় এখন অনেকটা কাটিয়ে উঠেছে। আচ্ছা। আমি অনেক সম্প্রদায়ের মধ্যে দেখেছি একদম বেশ তথাকথিত, আমি তো উচ্চবর্ণ নিম্নবর্ণ আমি বুঝি না, আমি তথাকথিত অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় বলি আমি। আমার কাছে এটা বরাবরই আমি দেখেছি যে আমি অনেক ব্রাহ্মণকে দেখেছি সংস্কৃত উচ্চারণ করতে পারে না। আমার বাড়িতে পুজো করতে এসে এক ব্রাহ্মণকে বললাম যে কাকু তোমার উচ্চারণটা তো হচ্ছে না, তুমি উচ্চারণটা ঠিক করে করো, নম নম নয়, নমাও নামাহা। তা বললো যে, আমি বললাম তোমার উচ্চারণ হচ্ছে। অর্থাৎ আমার মনে হয়েছে যে একজন ব্রাহ্মণ মানুষের শব্দ উচ্চারণ ভালো করবে, সংস্কৃত উচ্চারণ করবে, এটা আমার মনে হয় না, যেটা আমাকে মহালয়া আমাকে বৃন্দকৃষ্ণ ভদ্র মনে করিয়ে দেয়। বৃন্দকৃষ্ণ ভদ্রকে লক্ষ্য করে যদি কোনো ব্যানার্জি বা চ্যাটার্জি ওই একটা মহালয়া করতে যায়, তার ধস নেমে যাবে, যেটা হয়েছে উত্তম কুমারের মতো মহানায়কের ক্ষেত্রে ঘটেছে। তাহলে তেমন এটা প্রমাণ করে যে সাহিত্য চর্চা বা বিজ্ঞান চর্চা একমাত্র উপরতলার মানে উচ্চ ব্রাহ্মণরা করতে পারবে, এটা আজকের দিনে সেটা আমার মনে হয় একদম ঠিক নয়। অনেক পরিবর্তন হচ্ছে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষ সাহিত্যের অনেকটা এগিয়ে আসছে। আচ্ছা, শেষ প্রশ্ন আপনাকে বলছি, আজকে আপনার গলায় একটা উত্তরীয় দেখতে পাচ্ছি আমি, তো আজকে একটা জায়গায় আপনাকে সম্বর্ধনা জানানো হলো, আপনার কবিতা বোধহয় বইয়ের প্রকাশও হলো, তো এই জায়গায় দাঁড়িয়ে
যারা এই আয়োজনটা করলেন সেটা হচ্ছে যে কাছাড়ের যে ভাষা আন্দোলন, আমরা ভাষা আন্দোলন বলতে একমাত্র ধরে আছি কিন্তু 21শে ফেব্রুয়ারি, কিন্তু এই বাংলায়, এই আসামে, এই ভারতে যে এই বাংলা ভাষার জন্য একটা বিশাল আন্দোলন হয়েছে, 19 তারিখটা কিন্তু মানুষের কাছে, অন্তত এপার বাংলার মানুষের কাছে কিন্তু সেভাবে পৌঁছয়নি। তো এই জায়গাটাকে দাঁড়িয়ে আপনি কি বলবেন যে বাঙালি কি সেই আত্মবিস্মৃত, কি যাকে বলা হয়েছে নীরশ্রী চৌধুরী আত্মঘাতী বাঙালি? নীরশ্রী চৌধুরীর কথা টেনে আমি বলছি, উনি বলেছিলেন যে বাঙালি আত্মবিস্মৃত একটি জাতি, এবং বাঙালি সবসময় না অন্যকে অনুকরণ করার ব্যাপারটা একটু ব্যস্ত হয়ে পড়ে। আমি দেখেছি, মানে আমি অনেক আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, যখন আপনি বলি আমি তখন সেই সময় আমার মনে আছে, মানে সেই সময় আমাদের মারা গেছিলেন, আমাদের রাজীব গান্ধী মারা গেছিলেন। রাজীব গান্ধী মারা গেছিলেন, তখন আমি খুব ওর ইচ্ছা সত্ত্বেও আমি ওকে গেছি পড়াতে। তা ও আমার কাছে পড়তে, আমি দেখতে ও রিলাক্টেন্ট, খুব মানে ভালো লাগছে না। তখন আমি বললাম যে আচ্ছা তুই একটা বাক্য লিখতো যে অ্যাসাসিনেশন অফ রাজীব গান্ধী, এটা লেখ ইংরেজিতে। ও লিখলো, লিখে আমাকে কিছুক্ষণের মধ্যে দিল। দিয়ে বললাম তুই যে বাক্যটা লিখলি, যে এখানে এই বাক্যটা কোন ইয়েতে রয়েছে বলতো, কনস্ট্রাকশনে রয়েছে, তো গ্রামারে বলতো। ও বলতে পারলো না। আমি বললাম দেখ, তার মানে তুই ইংরেজিটাও ভালো জানিস না, তুই যেটা জানিস এটাকে বলে কাঠাতুয়ার মানে ইংরেজি মতো। যেমন টিয়া পাখিকে যদি বলা যায় কৃষ্ণ কৃষ্ণ বলতে, ও কৃষ্ণ কৃষ্ণ বলবে, তো কৃষ্ণ কে এটা বলে কাঠাতুয়া বলতে পারবে না। তাই মতে বললাম যে তোদের ইংরেজি জানাটা হচ্ছে একটা প্যারোটিয়ান ইংলিশ, তুই জানিস না ইংরেজিটার ডেপটা কি। তখন ও বুঝলো যে আমি বললাম, যখন ওর সাথে আমি কথা বলতে শুরু করলাম, আই স্টার্টেড বাই স্পিকিং ইন ইংলিশ, হি স্টপড হিমসেলফ সাইলেন্ট বিকজ হি নেভার স্পোক এ সিঙ্গল ওয়ার্ড in English. Then I made him understand that whenever I will be opening my mouth in English, you think that I am a man coming from England and America. But whenever I will be talking in Bengali, then I am a Bengali person by birth. So you first of all you know the grammar, you know the Bengali first, because it is your mother language, and then you speak English. প্রথম দাদা আমি বুঝতে পারি তুই বাংলা মিডিয়ামের ছেলে, দেখ বাংলা মিডিয়াম ইংরেজি বেরো না। আমি ভাষাবিদ ডক্টর গডউইন বলছেন যে একজন ব্যক্তি কতটা বিদেশি ভাষা জানে তার নির্ভর করে সে তার মাতৃভাষাটা কতটা লিখতে পারে। এবং তার তখন বললো স্যার কী করে বুঝবো উনি ভালো জানেন কি না? বলে উনি যদি 600 ওয়ার্ডের মতো 600 শব্দের কোনো প্রবন্ধ 25 মিনিটের মধ্যে নির্ভুলভাবে লিখতে পারেন বাংলা বা ইংরেজিতে, তাহলে বলা যাবে উনি ভাষাটা শিখেছেন, বাংলাটাও শিখেছেন, ইংরেজিটাও শিখেছেন। এটা হচ্ছে মার্জি। তাকে আমি কী করে ডিফারেন্সিয়েট করবো? তাই আজকে আমি দেখবো ইংলিশ মিডিয়ামের ছেলেরা ইংরেজিটাও ভালো জানে না, বাংলাটাও ভালো বলতে পারে না। এইটা আমার কাছে, আমি যখন পড়াতে বসে WSS স্টুডেন্টদেরকে বলি যে তোরা কীভাবে আমার থেকে ক্লাসটা করি, বাংলায় বুঝবি না ইংরেজিতে? অনেক ইংলিশ মিডিয়ামের ছেলে বলেছে আপনি ইংরেজি বলেন। বললাম না, ইফ আই স্পিক ইন ইংলিশ ইট উইল বি ডিফিকাল্ট টাস্ক ফর ইউ, বিকজ whenever I will be talking English it will think that I am like coming from England and America, but I think that you should be very comfortable whenever I will be talking in Bengali. ও স্যার আপনি, তাহলে আমি তাকে ইংরেজি বললাম, এইভাবেই বলবো। আচ্ছা, এই নিয়ে তো অপূর্ব দত্তের একটা ভালো কবিতা রয়েছে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে। একদমই তাই। ওই কবিতাটা আমার মাঝে মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলা ভাষার চর্চা যদি কোনো মানুষ ভুলে যায়, সে অন্য ভাষাটাও ভালো শিখবে না, মাতৃভাষাটা তার ভালো জানতে হবে। যেমন একটা ছোট্ট কথা, টাপুর টুপুর বৃষ্টি পড়ে নদী এলো বান, শিবটা করে বিয়ে হলো 3 কন্যা দান, এক কন্যা রাধেন পারেন, আরেক কন্যা খান, আরেক কন্যা রাগ করে বাপের বাড়ি যান। এটা আমি জানি। এবার এটা তো আমাকে যদি আমি ইংরেজিতে বলতে যাই, তাহলে সেই ছেলেটাকে জানতে হবে টাপুর টুপুর বৃষ্টি পড়া ইংরেজিটা কি। রেইন মানে বৃষ্টি পড়া, কিন্তু টাপুর টুপুর বৃষ্টি পড়া রেইন হবে না। ইট শুড বি প্যাটার 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 দ্য রেইন ফলস। সো একটা ইংলিশ মিডিয়ামের ছেলে কিন্তু জানে না টাপুর টুপু ইংরেজি প্যাটার প্যাটার। এবার যখন ও ইংল্যান্ডে যাবে, ওকে যদি বলে কবিতাটা বলতো, ও বলতে পারবে না। ও ওইটুকু জানে, ও প্যারাগ্রান ইংলিশ, কাকাতুয়ার মতো ইংরেজি বলছে। হ্যালো হাই, ঘাটটা নাড়িয়ে একটু হ্যালো হাই বলে দিল, ইংরেজি বললো। যার জন্য বাংলা সাহিত্য অনেক সময় ইংরেজি অনুবাদ পড়লে পরে সেই রসটা তো পাওয়া যাবে না। আমি তার জন্য যেটা মনে করি যে বাংলা ভাষা অত্যন্ত সমুদ্র ভাষা, এবং আমার মাঝে সুস্থম কাষ্টম তিষ্ঠতে অগ্রে, যেমন নীরস তরু বড় পৌরত ভাগে। ওই ইতিহাসের ওই প্রেক্ষাপট টানলেই বোঝা যায় যে বাংলা কত মূর্ছনাময় ভাষা। হ্যাঁ, যেটা বুঝিয়ে দিয়েছিলেন কায়দার, যে এই শব্দটা কত মানে আমাদের মনকে ছুঁয়ে যায়। তাই আমি বাংলা ভাষার চর্চা কমে যাবে বা হবে না এটা আমি মনে করি না, কারণ এটা আমাদের হৃদয়ের ভাষা, অন্তরের ভাষা। আর আমার তারপরে সম্ভব আপনি ইংরেজি পড়ান কেন, সবসময় আমাদের ইংরেজিটা আমার জামা কাপড়। আমি মানে খালি গায়ে থাকলে যেমন জামা কাপড় পরে আমি চেহারাটাকে চেঞ্জ করে ফেলি, তো ইংরেজি হচ্ছে আমার পোশাক। আর আমার শরীরটা, স্কিনটা হচ্ছে আমার বাংলা ভাষা। এই স্কিনটা না থাকলে জামা কাপড় পরবো থেকে, আমার দেহটাই নেই, আমি জামা কাপড় করতে। তাই আমার কাছে দেহটা হচ্ছে স্কিনটা হচ্ছে বাংলা ভাষা, আর এই জামা কাপড়ে ফুল প্যান্ট শার্ট কোট টাইট প্যান্ট এটা হচ্ছে আমার কাছে ইংরেজি। ওটা বললেও চলে, না বললেও চলে। অনেক ধন্যবাদ স্বপনবাবু, আপনার সঙ্গে কথা বলে। থ্যাংক ইউ।